প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজকে আমরা পড়ব নিউনেটাল মর্টালিটি। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে নর্মাল ক্রাইটেরিয়া অফ নর্মাল টার্ম বেবি বা নর্মাল বেবির কি কি ক্রাইটেরিয়া থাকলে বুঝবো যে তাকে আমরা নর্মাল বেবি বলতে পারি। তো যাই হোক, এখন আমরা পড়ব যে ফিটাল ডেথ। ফিটাল ডেথ মানে হলো যে যদি বাচ্চা মায়ের পেটেই সে মৃত অবস্থায় থাকে, আমরা তাকে ফিটাল ডেথ বলি বা স্টিল বার্থ বলি অনেক সময়। তো ফিটাল ডেথটা কি জিনিস সেটা আমরা একটু বিস্তারিত পড়ে নিই। ডেথ অফ ফিটাস প্রায়োর টু কমপ্লিট এক্সপালশন ফ্রম মাদার। ঠিক আছে, যদি মার পেট থেকে যদি তার বেবি আউট হওয়ার পর হয় তাকে আমরা বলবো ফিটাল ডেথ। হুইচ আফটার সেপারেশন ডাজ নট শো এনি সাইন অফ লাইফ ইজ কল্ড ফিটাল ডেথ। যেটাকে বলতেছে কি, যে বাচ্চা জন্মগ্রহণ করার পর যদি মায়ের মানে কি মার থেকে যখন আপনি বাচ্চাটাকে আলাদা করবেন তখন যদি তার জীবিত মানে জীবনের কোনো সাইন বা চিহ্ন না থাকে তাকে আমরা বলে থাকি ফিটাল ডেথ। আর ফিটাল ডেথ আর স্টিল ডেথের মধ্যে ডিফারেন্ট হলো যে স্টিল ডেথ হলো আমরা আগেই জানবো যে বাচ্চাটা মায়ের গর্ভেই মারা গেছে, আর ফিটাল ডেথটা হলো যে বাচ্চা হওয়ার পর বাচ্চাটা কি হয়েছে, এই হওয়ার থেকে নিয়ে নর্মাল যে ডেলিভারি হয়েছে এর মাসে থেকে নিয়ে মার আম্বিলিকাল কর্ড মা প্লাসেন্টা থেকে সেপারেশন করার পর যদি কোনো জীবনের চিহ্ন না থাকে তখন আমরা তাকে বলবো ফিটাল ডেথ। এখন আমরা পড়ব যে নিউনেটাল মর্টালিটি কাকে বলে। মানে নিউনেটাল মানে কি, মানে শিশু মৃত্যুর হার যেটাকে বলতেছে সেটা কাকে বলে। এ নিউনেটাল death is defined as death occurring at the first 28 day of life। মানে 0 থেকে 28 দিন সময়ের মধ্যে যদি কোনো বেবি জন্মের পর 0 থেকে 27 দিন মানে 28 দিন পর্যন্ত যদি কোনো বেবি মারা যায় তাকে আমরা করব গণনায় ধরবো নিউনেটাল মর্টালিটি, তার মানে শিশু মৃত্যুর হার বা নিউনেটাল মৃত্যুর হার যেটাকে বলবো। এখন আসি নিউনেটাল মরবিডিটি। এর আগে পড়েছি মর্টালিটি, এখন হবো মরবিডিটি। মরবিডিটি মানে হলো অসুস্থতার হার। তাহলে কি বলতেছে, definition of neonatal morbidity. Neonatal morbidity is defined as the risk of death during the newborn period at the first 28 day of life। তাহলে কি risk of death, যদি নিউনেটাল শিশু অসুস্থতার বা সদ্যজাত শিশু অসুস্থতার হার কাকে বলে, তা কাকে বলে তা রিস্ক অফ ডেথ মানে কি, যে বাচ্চাটা মৃত্যুর ঝুঁকি আছে 28 দিন সময়ের মধ্যে যে বাচ্চাটা মৃত্যুর ঝুঁকি আছে তাকে আমরা কি বলবো নিউনেটাল মরবিডিটি। দাও আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, দ্য কোয়ালিটি অফ বিং মরবিড বা মরবিডনেস, দ্য রেট অফ ইনসিডেন্স অফ ডিজিজ অফ নিউনেট ইজ কল্ড নিউনেটাল মরবিডিটি। মানে কি বলতেছে, দ্য কোয়ালিটি অফ বিং যার গুণাগুণে মরবিডিনেস অফ দ্য রেট অফ ইনসিডেন্স কোনো ঘটনা কোনো ডিজিজের ঘটনা ঘটে সেই সময়টাকে নিউনেট সময়টাকে আমরা বলবো নিউনেটাল মরবিডিটি। এক কথায় সহজ কথায় আমরা বলতে পারি যে 0 থেকে 28 দিন পর্যন্ত সময়ের মধ্যে যদি কোনো বাচ্চা অসুস্থ হয় বা মৃত্যুর ঝুঁকি থাকে সেই সময়টাকে বলবো আমরা নিউনেটাল মরবিডিটি। এখন আমরা পড়বো কজ অফ নিউনেটাল মর্টালিটি। আসলে কি কি কারণে আমাদের সদ্যজাত বাচ্চাগুলো জন্মগ্রহণ করা বাচ্চাগুলো কি জন্য অসুস্থতা হয়ে থাকে সেটা আমরা জানবো। মরবিডিটি মানে অসুস্থতার হার। আমরা বলবো সেপসিস, যাকে বলা হয় সেপসিস বললে ভুল হবে, এটা দিতে হবে নিউনেটাল সেপসিস দিতে হবে। আমরা নিউনেটাল জন্মগ্রহণ করার পর 7 দিনের মধ্যে নিউনেটাল সেপসিস ডেভেলপ করে। যেমন আমাদের যেহেতু আম্বিলিকাস থেকে এক ধরনের ফাউল স্মেল আসে, সেটার কারণে অনেক সময় নিউনেটাল স্মেল। আম্বিলিকাল কর্ডের কেয়ার যদি সঠিকভাবে না নেওয়া হয় সেক্ষেত্রে নিউনেটাল সেপসিস
হতে পারে। তারপর অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশন, যদি রেসপিরেটরি ট্র্যাক্টে যদি কোনো ধরনের ইনফেকশন ডেভেলপ করে সেটার জন্য হতে পারে। তারপর টিউবারকুলোসিস, যদি কখনো মায়ের থেকে টিউবারকুলোসিস থাকে সেক্ষেত্রে যদি বাচ্চার সাথে যদি ট্রান্সমিশন হয় সেটা হতে পারে ডায়রিয়াল ডিজিজ। তো ডায়রিয়াল ডিজিজ সাধারণত এই সময় হয় না, তো বাচ্চার যদি কোনোদিন ব্রেস্ট ফিডিং না পায় সেক্ষেত্রে যদি কোনো প্রকার আর্টিফিশিয়াল ফিডিং দেওয়া হয় সেক্ষেত্রে হতে পারে। রোটাভাইরাস সাধারণত হয় ডায়রিয়া হয় সাধারণত রোটাভাইরাসের। টিটেনাসটা হয়ে থাকে এই সময়টা খুব বেশি টিটেনাস হয় কারণ হলো আনহাইজেনিক কন্ডিশন অবস্থায় যদি বা আম্বিলিকাল কর্ডটা কাটা হয় যা বা আনস্টেরাইল যাকে বলা হয়, মানে কি জীবাণুযুক্ত যারা যদি কোনো দ্বারা করা জীবাণুমুক্ত ছাড়া যদি কোনো ধরনের শার্প ইনস্ট্রুমেন্ট বা সিজার বলি বা ব্লেড বলি আমরা যে কোনো দ্বারা যদি আমার আম্বিলিকাল কর্ডটা কাটা হয় সেক্ষেত্রে হতে পারে নিউনেটাল টিটেনাস, যাকে বলে থাকি আমরা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে, যেহেতু তার মার যদি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ থাকে সেক্ষেত্রে হতে পারে। ম্যাটারনাল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য তাদের কি হতে পারে আমাদের চোখে বিভিন্ন ধরনের কনজাংটিভাইটিস হতে নিউনেটাল কনজাংটিভাইটিসটা ডেভেলপ করতে পারে। তো এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব যে নিউনেটাল ডেথ কাকে বলে। নিউনেটাল ডেথ কাকে বলবো? ডেথ অকারিং উইদিন 28 days of life is called neonatal death। 28 দিনের মধ্যে যদি কোনো বাচ্চা মারা যায় তাকে আমরা কি বলবো? নিউনেটাল ডেথ। এখন আমরা পড়বো ডিফাইন নিউনেটাল মর্টালিটি। নিউনেটাল মর্টালিটি কাকে বলে? নিউনেটাল ডেথ অফ ইনফ্যান্ট আন্ডার ফার্স্ট 28 day of life per 1000 লাইফ পার ইয়ার ইজ কল্ড নিউনেটাল মর্টালিটি। তাহলে কথাটা বলতেছে কি, যদি নিউনেটাল ডেথ আমরা কাকে বলবো বা নিউনেটাল মর্টালিটি আমরা কাকে বলবো, মানে কি শিশু মৃত্যুর হার কাকে বলবো? আমাদের নিউনেট কথার অর্থটাই আমরা বলছি। নিউনেট অর্থ 0 থেকে 28 দিন সময়কে আমরা নিউনেট বলবো। যদি 28 দিনের মধ্যে 1000 লাইভ বাচ্চার মধ্যে কতটা বাচ্চা মারা গেল, সেই বাচ্চার যে বেবিটা মারা গেল সেটাকে আমরা বলবো নিউনেটাল মর্টালিটি রেট। আমি আবার বলতেছি, যদি 28 দিনের মধ্যে জীবিত বাচ্চার 1000 বাচ্চার মধ্যে যদি আমাদের প্রতি বছর 1000 বাচ্চার মধ্যে প্রতি বছর কয়টা বাচ্চা মারা গেল তাকে আমরা কি বলবো? নিউনেটাল মৃত্যুর হার বা সদ্যজাত বাচ্চার মৃত্যুর হার যেটাকে আমরা সেটা বলবো। আমি আবার একটু ডিসক্রাইব করতেছি, কিন্তু এখানে একটু প্যাচ আছে। 0 থেকে 28 দিন মধ্যে জীবিত বাচ্চা 1000 জনের মধ্যে বছরে কতটা মারা গেল সেটাকে আমরা কি বলবো? নিউনেটাল মর্টালিটি রেট। দেখেন এখানে কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে, যেটাই পড়েন না কেন সবগুলাই একই কথা। তাহলে এখানে দেখেন নিউনেটাল মর্টালিটি রেট, এটা একটা দেওয়া আছে, সূত্র দেওয়া আছে। ইট ইজ দ্য নাম্বার অফ নিউনেটাল ডেথ ইজ গিভেন ইয়ার per 100 live birth in that year, number of death in children under 28 days age of the year। তাহলে কি বলতেছে? নাম্বার অফ নিউনেটাল ডেথ 1000 জনের জন্য কত জীবিত বাচ্চার মধ্যে কতজন বাচ্চা মারা গেল, ঠিক আছে? প্রতি বছর কতজন বাচ্চা মারা গেল। মনে করেন এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এই এলাকায় 1000 জন বাচ্চা জন্মগ্রহণ করছে, এর মধ্যে থেকে বছরে এই 28 দিনের মধ্যে বছরে কয়টা মারা গেছে সেটার সংখ্যা দিতে হবে। টোটাল লাইভ বার্থ ইন দ্য সেম ইয়ার, মানে কি এক বছরে সেখানে কয়টা বাচ্চা জন্মগ্রহণ করেছে, এবং দিতে হবে কি গুণ দিতে হবে কি 1000 দিয়ে, ঠিক আছে? তো নিউনেটাল মর্টালিটি রেট ইন বাংলাদেশ তাকে বলতেছে 1000 জনের জন্য কত? 30। তাহলে কতটা মারা যায়? 1000 জনের মধ্যে 30 জন বাচ্চা মারা যায়। The ratio of number of death in the first 28 day of life, the number of live birth occurring in the same population during the same period of time। আমি বলতেছে আরেকটা দেওয়া আছে, সেটা আমরা পড়বো না, এটাই আমাদের একই হয়ে গেল যে ইট ইজ দ্য নাম্বার অফ টোটাল ডেথ, বছরে কতটুকু মারা গেল ইন দ্য ইয়ার অফ পার 1000 লাইভ বার্থ, মানে বছরে 1000 জনের মতো কতজন মারা গেল সেটা। তারপর হচ্ছে নাম্বার অফ ডেথ চাইল্ড, কতজন শিশু মারা গেল ইন আন্ডার 28 days of the year। তার কি বলতেছে? আবার বলতেছে নাম্বার কতটা বাচ্চা মারা গেল 28 দিনের মধ্যে, এবং জীবিত কয়টা রইল জীবিত, এর মধ্যে জীবিত কয়টা বাচ্চা আছে, একই বছরে কয়টা বাচ্চা জীবিত ছিল সেটা নিচে লিখবেন, কয়টা মারা গেল উপরে সেটা লিখবেন, নিচে লিখবেন জীবিত কয়টা, গুণ দিবেন কত
1000 দিয়ে। তারপর কি হবে, এটা দিয়ে সমীকরণ বের করে আসবে যা তাই। তাহলে আমাদের বলতেছে বাংলাদেশে নিউনেটাল মৃত্যুর হার সংখ্যা কত, 1000 জনে 30 জন। এখন আসি কজ অফ নিউনেটাল ডেথ, কি কি কারণে নিউনেটাল ডেথটা হয়ে থাকে। একটা ইম্যাচুরিটি, অপরিপক্কতা। আমাদের যদি প্রিমেচুর বেবি হয়, যদি 32 উইকসে হয়, 37 উইকসে না হয়ে যদি লেস দেন কি হইতেছে 36 উইকসে, এটা 28 সপ্তাহে হতে পারে, 32 সপ্তাহে হতে পারে। অপরিপক্ক বাচ্চাটা যদি তখন কি হয়, তার লাং ইম্যাচুরিটি থাকে, তার মানে ইমিউনিটি খুব গ্রো করে কম, শেষ মতো বাচ্চা হতে পারে। বার্থ ইনজুরি, যে কোনো ধরনের বার্থ ট্রমা, যেমন আমাদের কি ফরসেপ ডেলিভারি করা হয়, আমাদের যদি আমাদের ব্রেন তখন যদি মাথায় প্রচন্ড আঘাত পায়, সেক্ষেত্রে আপনার হতে পারে। ডিফিকাল্ট লেবার, ডিফিকাল্ট লেবারের মধ্যে আমরা বলি প্রোলং লেবার, অবস্ট্রাকটিভ লেবার। হ্যাঁ, এই লেবারগুলো যদি হয় তাহলে প্রোলং লেবার 18 ঘন্টার বেশি হলে প্রোলং লেবার অবস্ট্রাকটিভ। কিন্তু কি সব ম্যাটারনাল ফ্যাক্টরের কারণে, যদি বেবি বা বেবির জন্য ফ্যাক্টরের কারণে, বাচ্চার তুলনায় যদি আমাদের কি আমাদের যদি ইয়ের তুলনায় মার যে গর্ভের যে আমাদের যে আছে কি বলা হয় এটাকে, ভীম, পেলভিক ভীমের তুলনায় যদি আপনার বাচ্চার মাথাটা বড় হয়, সেক্ষেত্রেও আপনার ডিফিকাল্ট লেবার হতে পারে। ঠিক আছে, আমরা পরবর্তীতে চলে যাব এখন কনজেনিটাল অ্যানোমালি। কনজেনিটাল অ্যানোমালির মধ্যে আমাদের আছে যেমন বিভিন্ন ধরনের কনজেনিটাল, ক্রেপলেট, তারপর হচ্ছে কি হার্নিয়া, আম্বিলিকাল হার্নিয়া, ঠিক আছে, ইম্পারপুরোটেনাস, তারপর হচ্ছে স্পাইনোবিপিডিয়া, ঠিক আছে। তারপরে কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে আছে মাইটাল স্টেনোসিস, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তারপরে কি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট ইত্যাদি। তো প্লাসেন্টার মধ্যে আছে এবং কর্ড অ্যানোমালির মধ্যে আছে প্লাসেন্টার ইনসাফিসিয়েন্ট প্লাসেন্টা, যদি বাচ্চার মা থেকে অনেক সময় দেখা যায় যে প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টাল, তারপর প্লাসেন্টা প্রিভিয়া, তারপর বলতেছে কি অ্যাব্রাপশন প্লাসেন্টা, এগুলো যদি হয় সেক্ষেত্রে আপনার বাচ্চা কি ডেথ হওয়ার চান্স থাকে। তারপর ডায়রিয়াল ডিজিজের কারণে হতে পারে, অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশনের কারণেও হতে পারে। এখানে একটা ডায়াগ্রাম দেখেন, কজ অফ নিউনেটাল মর্টালিটি সুন্দরভাবে দেওয়া আছে। প্রিমেচুরিটি 31%, আদার্স 9%, কনজেনিটাল মেলফরমেশন 7%, ডায়রিয়া 3%, নিউনেটাল টিটনাস 3%, নিউনেটাল ইনফেকশন 25%, বার্থ অ্যাসফিক্সিয়া এন্ড ট্রমা 23%। সবচেয়ে বেশি কে যায়, নিউনেটাল কি প্রিমেচুর লো বার্থ ওয়েটের কারণে বেশি মৃত্যু হয় বাংলাদেশে, মৃত্যুর হার। দেখুন, হোয়াট আর দ্য ডেঞ্জার সাইন অফ নিউবর্ন, আমাদের কি কি সাইন দেখলে আমরা বুঝবো যে বাচ্চাটা খারাপের দিকে চলে যাচ্ছে বা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। নট ফিডিং ওয়েল, সম্পূর্ণরূপে ভালোভাবে খাবার না খাওয়া। বডি টেম্পারেচার লেস দেন 35.56 ডিগ্রি, 95 ফারেনহাইট, মানে কি সেন্টিমিটারে যদি লিখি 35.5 সেন্টিমিটার সেন্টিগ্রেড আর হলো 95.5 ফারেনহাইট। ফিভার 37.5 সেন্টিমিটার অর মোর, যদি কি নর্মাল টেম্পারেচার থেকে যদি তার কমে যায় অথবা বেড়ে যায় অথবা কমে যায়। ফাস্ট ব্রিথিং, অতিরিক্ত ব্রিথিং কি হয় আমাদের মিনিটে 60 বারের বেশি যদি হয়। হ্যাঁ, তারপর সিভিয়ার চেস্ট ইনড্রয়িং প্রেজেন্ট, যেটা আমাদের চেস্ট ইনড্রয়িং, বুকের পাঁজর যদি অ্যাবডোমেনের মধ্যে ঢুকে যায় বারবার, সেটা দেখা যায়। মুভমেন্ট অনলি দ্য স্টিমুলেটেড অর নো মুভমেন্ট এট অল, তাকে আপনি যদি স্টিমুলেট করেন, মানে যদি হাত দিয়ে নাড়াচাড়া করেন তাহলে সে মুভ করে, নাহলে সে মুভ করে না। হিস্ট্রি অফ কনভালশন, বাচ্চাকে কিন্তু প্রথমে পিএনএ ডায়াগনোসিস করা হয়, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। এখানে কি হয়, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হলে বাচ্চা মাথায় অনেক চাপ পাওয়ার ফলে প্রচন্ড কনভালশন হয়। আমরা বাচ্চা যারা ওয়ার্ডে ডিউটি করেছে অবশ্যই পেরিটিকে দেখেছো, যে নিউনেটোলজিতে দেখেছো, বাচ্চা আসলে কি কনভালশন হচ্ছে, আমরা সেখানে বারবিট দিয়ে আমরা কি কন্ট্রোল করি, আবার হিপনোফাস্ট দিই, মিডাজোলাম দিয়ে অনেক সময় কন্ট্রোল করি। তো আম্বিলিকাস রেডনেস এক্সটেন্ড টু স্কিন, আমাদের যে আম্বিলিকাস যেটা হয়েছে সেটাতে যদি রেডনেস লক্ষ্য করা যায় তাহলে কি একটা ঝুঁকির সেপসিস হওয়ার, একটা আম্বিলিকাল সেপসিস হওয়ার চান্স থাকে। আম্বিলিকাল পাস অ্যান্ড ডিসচার্জ অ্যান্ড ফাউল স্মেল, আম্বিলিকাস থেকে যদি এক ধরনের সঠিক কেয়ার না হয় তাই ফাউল স্মেল মানে দুর্গন্ধ আসে, সেটা ডিফিকাল্ট ব্রিথিং, তার কি শ্বাসকষ্ট হওয়া। স্কিন প্রবলেমের মধ্যে আছে স্কিন ফ্লস্টলস, ব্লিস্টার, সিঙ্গেল লার্জ এরিয়া অফ পাস এন্ড রেডনেস উইথ সয়েলিং। আসলে স্কিন প্রবলেমের জন্য বাচ্চাটা আসলে খুব বেশি কথা হয় না, যদি আপনার যদি সেপসিস ডেভেলপ করে সেক্ষেত্রে শরীরে কি বেসিকুলার র্যাশ হয়, তারপরে ব্লিস্টার হয়, বিভিন্ন জায়গায় ফুলে ওঠে এবং সেখানে বা মাঝে জায়গায় পাত জমে, আবার রেডনেস হয় এবং সয়েলিং হতে পারে। লেথার্জিক অ্যান্ড লেস অ্যাক্টিভ দেন নর্মাল,
কি হয়েছে, কি একদম বাচ্চাটা শুয়ে রয়েছে, হ্যাঁ, খায় না দায় না, এরকম লেথার্জিক হয়ে রয়েছে, উইক অ্যান্ড অ্যাবনর্মাল অ্যান্ড অ্যাবসেন্ট ক্রাই, বাচ্চা কি অনেক দুর্বল, অ্যাবনর্মাল, দেখতে নর্মালের মতো না, অ্যাবসেন্ট ক্রাই, সে বাচ্চা কোনো কান্নাকাটি করে না, নর্মালি বাচ্চাটা কিন্তু কান্নাকাটি করে। ফিডিং প্রবলেম, যদি সঠিকভাবে সে খাবার না খেতে পারে। ইয়েলো কালার অফ দ্য বডি, ফিজিওলজিক্যাল জন্ডিস অনেক সময় ডেভেলপ করে, যদি জন্ডিস ডেভেলপ করে সেক্ষেত্রে কি হবে, বাচ্চাটা ইয়েলো কালার, হলুদে হয়ে যায়। আনকনসিয়াসনেস, অনেক সময় বাচ্চা কি থাকে, অসচেতন, মানে অজ্ঞান অবস্থায় থাকে। এই গেল ডেঞ্জার সাইন অফ নিউবর্ন বেবি। এখন আমরা বলবো স্টিল বার্থ। স্টিল বার্থ কাকে বলে? Birth of a fetus after 28 complete weeks with no sign of life, weighing the 1000 grams or more. Fetal death may occur during the labor, resulting in a fresh stillbirth before the onset of labor and initial death. তাহলে কি বলতেছে? বার্থ অফ ফিটাস, বার্থ অফ এ ফিটাস, যদি কোনো বাচ্চা জন্মের পূর্বে বা আফটার বলছে, এখানে বলছে আফটার 28 কমপ্লিট উইকস, যদি কারো 28 কমপ্লিক্স হয়ে যায়, মানে কি মার যদি গর্ভ ধারণ বা গেস্টেশনাল এজ যদি 28 সপ্তাহের বেশি হয়ে যায়, তারপরে যদি কোনো বাচ্চা কোনো জীবনের চিহ্ন না থাকে কিন্তু তার ওজন হতে হবে 1000 গ্রাম, তাকে আমরা কি বলবো? স্টিল বার্থ। ফিটাল ডেথ মে অকার ডিউরিং দ্য লেবার, সাধারণত ডেথটা হয় ডিউরিং লেবার, রেজাল্টিং ইন এ ফ্রেশ স্টিল বার্থ এন্ড বিফোর দ্য অনসেট অফ লেবার। তাহলে কি হচ্ছে, লেবারের পূর্বেই যদি কোনো হঠাৎ করে বা তার কি হয়, যদি পেশেন্টের বাচ্চাটা মারা যায়, তাহলে আমরা কি বলবো? কি বলতেছে, অ্যান্ড অ্যাজ এ ইন্টিউট্রাইন ডেথ, মানে আইইউটি, তাকে আমরা কি বলবো? ইন্টিউট্রাইন ডেথ বা স্টিল বার্থ, সেটাকে বলতে পারি। এই গেল আমাদের সংজ্ঞা। এক কথায় আপনারা ধরে নেন, যদি ইন্টিউট্রাইন ডেথ মানে কি আপনার আইইউটি, আইইউটিটা মানে আমরা কখনোই বলবো যে আমরা ইউটেরাইনের ভিতরেই, যদি ইউটেরাস মানে ইউটেরাসের ভিতরেই যদি আপনার জন্ম হওয়ার আগেই যদি বাচ্চাটা মারা যায়, আমরা কনফার্মেশন হই, সেটা হয়তো 28 সপ্তাহ পরে বাচ্চার ওজন হতে হবে অবশ্যই 1000 গ্রাম, তাকে আমরা কি বলবো? স্টিল বার্থ। এখন আমরা একটু পড়বো যে হোয়াট আর দ্য কজেস অফ স্টিল বার্থ, কি কি কারণে স্টিল বার্থটা হতে থাকে। কজ অফ স্টিল বার্থ, প্রেগনেন্সি অ্যান্ড লেবার কমপ্লিকেশন, ঠিক বলছে, প্রেগনেন্সি অ্যান্ড লেবার কমপ্লিকেশন, যদি প্রেগনেন্সি থাকে সেটাতে যে লেবারে যদি কোনো ধরনের কমপ্লিকেশন হয়, যেমন আমরা বলেছিলাম অবস্ট্রাক্টেড লেবার, প্রলং লেবার, হ্যাঁ, আবার যদি আপনার বাচ্চার তুলনায় যদি কি হয়, আপনার কি হতেছে পেলভিক বিন যদি ছোট হয়, হ্যাঁ, সেক্ষেত্রেও হতে পারে, বা লার্জ বেবি হলে সেক্ষেত্রেও হতে পারে। তারপর হচ্ছে প্রবলেম উইথ এ প্লাসেন্টা, প্লাসেন্টাল গুলো যদি পরে ইনসাফিসিয়েন্ট নিউট্রিয়েন্ট, প্লাসেন্টার যদি সমস্যা থাকে, যেমন অ্যাব্রুপশিয়া প্লাসেন্টা, হ্যাঁ, প্লাসেন্টার অনেক ধরনের আছে, সেটা 4টা ধরনের যদি প্লাসেন্টাল প্রিভিয়া হয় সেক্ষেত্রে হতে পারে। বার্থ ডিফেক্ট, যদি কোনো ধরনের বার্থ ইনজুরি থেকে থাকে সেটার কারণে হতে পারে। প্রবলেম উইথ দ্য আম্বিলিকাল কর্ড, আম্বিলিকাল কর্ডে যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটার কারণে হতে পারে। তারপর হচ্ছে হাই ব্লাড প্রেশার অ্যান্ড ডিজঅর্ডার, যেটাকে আমরা বলবো একলামশিয়া, প্রি একলামশিয়া, হ্যাঁ, একলামশিয়া এবং প্রি একলামশিয়া পেশেন্টের যদি থাকে সেক্ষেত্রে তার স্টিল বার্থ হওয়ার চান্স থাকে। মেডিকেল কমপ্লিকেশন ইন দ্য মাদার, মেডিকেল কমপ্লিকেশন যেমন ডায়াবেটিক মেলাইটাস, হ্যাঁ, কোমরবিডিটি, যেগুলোকে সাধারণত আমরা নির্ণয় করে দিয়ে থাকি, ঠিক আছে, সেটার কারণে হতে পারে। রিসপেক্টর অফ স্টিল বার্থ, কি কি কারণে হতে পারে? দেয়ার আর নাম্বার অফ থিংস দ্যাট মে ইনক্রিজ দ্য রিস্ক অফ having a stillborn baby include the having a twins or multiple pregnancy, যদি টুইন প্রেগনেন্সি থাকে বা মাল্টিপল প্রেগনেন্সি হয়, 2বার 3বারের অধিক যদি বাচ্চা নিয়ে থাকে, আবার যদি বাচ্চাটা 2টা হয় একসাথে, সেটার কারণে স্টিল বার্থ হতে পারে। having a baby who does not reach his and her growth potential in the womb, যদি কি আপনার যদি মার অবস্থায় যদি আমরা যদি কি বলবো, যদি ওম মানে হলো যে আমরা বেবি, ঠিক আছে, অথবা মায়ের যে ভ্রূণ, যেটাকে বলতেছে ভ্রূণ, সেটা যদি সঠিকভাবে মায়ের গর্ভে যদি তার সঠিকভাবে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা না হতে পারে সেক্ষেত্রেও হতে পারে। বিনোইন দ্য ওভার 35 ইয়ার্স অফ এজ, যদি মায়ের বয়স যদি 35 বছরের বেশি হয়, তাকে আমরা কি বলবো? আপনার স্টিল বার্থ হতে পারে। স্মোকিং হুইল দ্য প্রেগনেন্ট, যদি স্মোকিং অবস্থায় যদি প্রেগনেন্ট করে, অথবা তার পাশে যে থাকবে বা কারো কাছ থেকে যদি তার পাশে বসে প্রেগনেন্ট করে, স্মোকিং করে, তাহলে সেই তার হতে পারে।
ড্রিঙ্কিং অ্যালকোহল অ্যান্ড ওয়েল কন প্রেগনেন্ট অবস্থায় যদি কেউ অ্যালকোহল জাতীয় খাবার খায় বা ড্রিঙ্কস করে, ইউজিং এ ড্রাগ উইথ এ ওয়েল প্রেগনেন্ট, কিছু কিছু ড্রাগ আছে যেটা আমাদের প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেশন, সেটার কারণে তার স্টিল বার্থ হতে পারে। মিনিং দ্য ওবিস হ্যাভিং এ বডি মাস ইন্ডেক্স ওভার 30, যদি কারো বিএমআই যদি 30-এর উপরে হয়, আমরা জানি নর্মাল বিএমআই 18.5 থেকে 24.9 পর্যন্ত নর্মাল, সেটার বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে মনে বলছে 30-এর বেশি যদি হয় সেক্ষেত্রে হতে পারে, চান্স আছে। মিনিং দ্য সিভিয়ারলি আন্ডারওয়েট, যদি আবার ওজন একেবারেই কম থাকে সেক্ষেত্রে হতে পারে। হ্যাভিং এ হিস্ট্রি অ্যান্ড থ্রম্বোসিস অ্যান্ড পালমোনারি এম্বোলিজম, যদি কোনো পালমোনারি এম্বোলিক ডিজিজ থাকে সে কারণে হতে পারে। হ্যাভিং এ প্রি এক্সিস্টিং ফিজিশিয়ান হেলথ কন্ডিশন সাচ এজ এপিলেপসি অ্যান্ড ডায়াবেটিক মেলাটাস, আমাদেরকে যদি কারো এপিলেপসি অথবা ডায়াবেটিক মেলাটাস প্রি এক্সিস্টিং ফিজিক্যাল হেলথ কন্ডিশন মানে কোমরবিডিটি যদি থাকে সেক্ষেত্রে হতে পারে। হ্যাভিং এ হাই ব্লাড প্রেশার, যদি বাচ্চার কোনো আপনার অনেক কি বাচ্চার হওয়ার আগে যদি অতিরিক্ত ব্লাড প্রেশার থাকে সেটা হতে পারে। হ্যাভিং এ ইনফেকশন, যেমন বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, যেমন ইউটিআই, ঠিক আছে, ইউটিআই বারবার ইউটিআই হওয়ার কারণে অনেক সময় মিস অ্যাবর্শন হয়ে যায় সাধারণত, সেটার কারণে বাচ্চার ইনফেকশনে বাচ্চাটা মারা যেতে পারে। তো তোমরা দয়া করে প্রিভেনশনটা পড়ে নিবে, কারণ হলো যে অনেক টপিক পড়ানো বাকি। আশা করতেছি খুব দ্রুতই তোমাদের কোর্সটা আমি শেষ করে দিতে পারবো। মাত্র 15-20 দিন, আমার মনে হয় প্রতিদিন যদি একটা করে ক্লাস নেই আমাদের মনে হয় 1 মাসের মধ্যেই ক্লাসটা শেষ করতে পারবো কোর্সটা, মিড টার্ম প্লাস আমাদের ফাইনাল এক্সামটা। তো আশা করি আমার সাথে সহযোগিতা করবে, তোমরাও ভালো থাকবে, প্রতিদিন পড়াশোনা করবে, আমার জন্য দোয়া করবে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।